ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 3। আমরা যে এই টাইপ অফ গভর্নমেন্টের যে অধ্যায়টি আছে এখান থেকে আমরা আগের দিন কর্তৃত্ববাদ সম্পর্কে আলোচনা করেছিলাম, মানে কর্তৃত্ববাদ কাকে বলে, কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য এবং কর্তৃত্ববাদের সুবিধা ও অসুবিধা। আজকে একই রকম একটা প্রশ্ন আলোচনা করা হবে, যে কোশ্চেনটা হচ্ছে সর্বাত্মকবাদ কাকে বলে, সর্বাত্মকবাদের বৈশিষ্ট্য, সর্বাত্মকবাদের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। কেউ যদি কর্তৃত্ববাদ ভালো করে বুঝতে পারে বা সমগ্র ধারণা নিতে পারে, তাহলে কিন্তু এই সর্বাত্মকবাদ বিষয়টা কি বা সর্বাত্মকবাদ মতবাদটা কি সেটা সহজে বুঝতে পারা যাবে। তবে এখানে একটা কথা বলে রাখি, সর্বাত্মক বা সর্বগ্রাসী মতবাদ একই জিনিস। তবে কোশ্চেনে সর্বাত্মকবাদ তুমি পড়ে গেছো, হয়তো কোশ্চেনে হয়তো পড়ে গেছো সর্বগ্রাসী মতবাদের বৈশিষ্ট্য লিখো। সেখানে কিন্তু ঘাবড়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই। সর্বাত্মকবাদ যা, সর্বগ্রাসী মতবাদ একই জিনিস, তবে দুটো শব্দ আলাদা। কর্তৃত্ববাদ ও সর্বাত্মকবাদ এই বিষয় দুটি আলাদা হলেও প্রায় একই রকম জিনিস, সেটা মাথায় রাখবে। তবে শব্দ দুটো আলাদা, কিছু একটু সামান্য পার্থক্য আছে, অন্যথায় অন্য কিছু সেরকম বিভেদ নেই এদের মধ্যে। তবে যখন আলোচনা করা হবে তখন বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। তবে এইটুকুই জেনে রাখো, এই কর্তৃত্ববাদের থেকে কিন্তু এই সর্বাত্মকবাদ আরো কঠোর, আরো স্বৈরাচারী প্রকৃতির। যখন উদাহরণ দেওয়া হবে তখন বিষয়টা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে। তবে চলো প্রশ্নটির আলোচনায় আসা যাক, দেখা যাক কর্তৃত্ববাদের মতোই সর্বাত্মকবাদ কিনা। ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 3। কোশ্চেনটা হচ্ছে সর্বাত্মকবাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য আলোচনা করো। একই সঙ্গে আছে সর্বগ্রাসীবাদের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। তাহলে এখানে সর্বাত্মকবাদের সুবিধা বা অসুবিধা বলেও কোশ্চেন হতে পারে, বা তোমার সর্বগ্রাসীবাদের বৈশিষ্ট্য আলোচনা করো, এরকম কোশ্চেনও হতে পারে। তবে দেখে নেওয়া যাক যে আমরা আগের দিন কর্তৃত্ববাদ সম্পর্কে আলোচনা করছিলাম, তার সঙ্গে এই সর্বাত্মকবাদের কিছু মিল পাওয়া যায় কিনা সেটা আমরা দেখি। প্রথমে আছে সর্বাত্মকবাদের সংজ্ঞা, জাস্ট মূল বিষয়টা বোঝার চেষ্টা করবে, তাহলেই এখানে যে বৈশিষ্ট্য সুবিধা অসুবিধাগুলি আলোচনা হবে সেটা সঠিকভাবে বুঝতে পারবে। তাহলে সর্বাত্মকবাদের সংজ্ঞা, সর্বাত্মকবাদ হলো এমন এক ধরনের সামগ্রিক স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যেখানে কোনো বিরোধী কণ্ঠস্বর বা বিরোধী রাজনৈতিক দল বা বিরোধী রাজনৈতিক শক্তি কিছুই থাকবে না। এই রাজনৈতিক ব্যবস্থায় সমস্ত রকম বিরোধী শক্তিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সর্বাত্মকবাদে যাবতীয় রাষ্ট্র ক্ষমতা একজন স্বৈরাচারী শাসকের হাতে কুক্ষিগত থাকে। এই স্বৈরাচারী শাসক তার অবাধ রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে একদিকে যেমন দেশের জাতীয় রাজনীতিকে নিজের নিয়ন্ত্রণে রাখেন, অন্যদিকে তেমনি দেশের জনগণের ব্যক্তি জীবন তথা সমাজ জীবনকেও নিয়ন্ত্রণে নিয়ে আসেন। মূল কথা হলো সবকিছুই রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের বাইরে কিছুই নাই, রাষ্ট্রের বিরুদ্ধেও কিছু নেই। তাহলে আমরা যে কর্তৃত্ববাদে বলছিলাম যে সেখানে একটা এলিট গোষ্ঠী থাকবে বা কয়েকজন ব্যক্তি থাকবে বা বিশেষ কোনো ব্যক্তির হাতে যখন ক্ষমতা কুক্ষিগত থাকবে তখন তাকে বলা হবে কর্তৃত্ববাদ। কিন্তু এখানে বলা হয়েছে একজন স্বৈরাচারী শাসকের হাতেই সমস্ত ক্ষমতাটা কুক্ষিগত থাকবে এবং তিনি জাতীয় রাজনীতিকে, ব্যক্তিগত জীবনকে নিয়ন্ত্রণ করবেন। এইখানে এই যে সর্বাত্মকবাদের মূল কথাটা এখানে লেখা আছে, সবকিছুই রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের বাইরে কিন্তু কিছুই নাই। অতএব রাষ্ট্রের বিরুদ্ধে মানুষ কিন্তু কোনো রকম ভাবে কোনো আলোচনা কথা বলতে পারে না। সর্বাত্মকবাদের উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা জাস্ট তোমাদের মনে রাখার জন্য, পরীক্ষায় এগুলো লেখার দরকার নেই, শুধুমাত্র 2 নম্বরের জন্য আলোচনা করেছিলাম। 2 নম্বরের প্রশ্নে আলোচনা করার সময় এখানে আরেকবার আলোচনা করছি। হিটলারের নাৎসি জার্মানি 1933 থেকে 1945, স্টালিনের সোভিয়েত ইউনিয়ন 1924 থেকে 1953, মুসোলিনির ইতালি 1922 থেকে 1943, মাও জেদংয়ের চীন 1949 সাল থেকে 1976 এবং নে উইনের বার্মা 1962 সাল থেকে 1988 সাল।
বর্তমান সময়ে কর্তৃত্ববাদের একটি প্রকৃষ্ট উদাহরণ হলো কিম জং উনের উত্তর কোরিয়া রাজনৈতিক ব্যবস্থা। আমরা আগে যে আলোচনা করছিলাম কর্তৃত্ববাদ সম্পর্কে, সেখানেও কিম জং উনের উত্তর কোরিয়ার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করছিলাম বা উদাহরণ হিসাবে ব্যবহার করেছিলাম। এই বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, বৈশিষ্ট্যগুলো 6 নম্বরের জন্য পড়তে পারে পরীক্ষায়। বৈশিষ্ট্যগুলোতে কি আছে দেখা যাক। একে আছে রাষ্ট্রীয় ক্ষমতার নিয়ন্ত্রণ। সর্বাত্মকবাদের প্রধান বৈশিষ্ট্য রাষ্ট্রীয় ক্ষমতার সর্বব্যাপী নিয়ন্ত্রণ। রাষ্ট্রীয় ক্ষমতা শুধু আইন, শাসন ও বিচারের রাষ্ট্রকাঠামোর মধ্যে সীমিত থাকে না। রাষ্ট্রীয় ক্ষমতা এখানে ব্যক্তির স্বাধীন চিন্তা, স্বাধীন জীবনযাপন, স্বাধীন মত প্রকাশ, মোট কথা ব্যক্তি জীবন বা সমাজ জীবনকে নিয়ন্ত্রণ করে। তাহলে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ যে ক্ষমতা বৈশিষ্ট্যটা আছে, এখানে ব্যক্তির হাতে ক্ষমতাটা থাকবে, সে শুধুমাত্র আইন, শাসন, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে না। এখানে যে ব্যক্তি আছে, ব্যক্তি জীবন, সমাজ জীবন সবকিছুটাকেই নিজের হাতে মুঠোয় রাখার চেষ্টা করে। 2 আছে রাষ্ট্রের জন্য ব্যক্তি। সর্বাত্মকবাদে রাষ্ট্র আগে, ব্যক্তি পরে। এখানে রাষ্ট্রের জন্য ব্যক্তি, ব্যক্তির জন্য রাষ্ট্র নয়। এই জন্য সর্বাত্মকবাদে ব্যক্তি স্বাতন্ত্র্য বা ব্যক্তি স্বাধীনতাকে স্বীকার করা হয়নি। সর্বাত্মকবাদ মনে করে ব্যক্তির ভালো মন্দ বিষয়টি নিয়ন্ত্রণ করাও রাষ্ট্রের কাজ। তাহলে একমাত্র এখানে যে বৈশিষ্ট্যটা আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে ব্যক্তি যদি রাষ্ট্রের মধ্যে থাকে তবেই হচ্ছে ব্যক্তি তার স্বাধীনতা পেতে পারে। ব্যক্তি যদি রাষ্ট্রের বাইরে বাস করে তার স্বাধীনতা সে পেতে পারে না। এইভাবে রাষ্ট্রের অভ্যন্তরে যে ব্যক্তির স্বাধীনতা অধিকার আছে সেগুলোকে রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে। মানে ওই যে ব্যক্তির হাতে রাষ্ট্রীয় ক্ষমতাটা আছে সেই একমাত্র ব্যক্তি কতটা স্বাধীনতা পাবে স্থির করে তিনি দেবেন। তিনি আছে একটি মাত্র দল। সর্বাত্মকবাদী দল ব্যবস্থা হলো একদলীয় ব্যবস্থা। সর্বগ্রাসী মতাদর্শে স্বৈরতন্ত্রী শাসক দল ছাড়া বিরোধী কোনো দল বা বিরোধী সংগঠন বা বিরোধী কণ্ঠস্বরের কোনো জায়গা নেই। যদি কোনো বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে তবে তাকে সমূলে বিনাশ করা হয়। এইভাবেই জার্মানিতে হিটলার ন্যাজিপার্টির বিরোধী কোনো শক্তিকে জমিয়ে উঠতে দেননি। কর্তৃত্ববাদ আলোচনা করার সময় আমরা জেনেছিলাম যে কর্তৃত্ববাদে অন্যান্য বিরোধী দল থাকে, তাদের শক্তি কতটা সেটা পরখ করে দেখার জন্যই কিন্তু কর্তৃত্ববাদে নির্বাচনের ব্যবস্থা করা হয়। কিন্তু এই যে সর্বাত্মকবাদ, এই সর্বাত্মকবাদে কোনো রকম কোনো বিরোধী দলকে মাথাচাড়া দিয়ে উঠতেই দেওয়া হয় না। এইভাবে যেভাবে হচ্ছে তোমার জার্মানিতে হিটলার ন্যাজি পার্টি প্রতিষ্ঠার মাধ্যমে যেটা সংগঠিত করেছিলেন। 4 আছে গণতান্ত্রিক মূল্যবোধের অস্বীকৃতি। সর্বাত্মকবাদে গণতান্ত্রিক মূল্যবোধকে স্বীকৃতি দেওয়া হয় না। এই জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই জনগণ দেশের শাসন কার্যে অংশ নিতে পারে না। গণতন্ত্রে যেরকম ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে দেশের শাসন কার্যে অংশগ্রহণ করে, তা সর্বগ্রাসী রাষ্ট্রে কল্পনাও করা যায় না। এই গণতান্ত্রিক মূল্যবোধ জিনিসটা সর্বাত্মকবাদে বা সর্বগ্রাসী যে মতবাদটা এখানে দেখা যায় না। গণতন্ত্রে কি হয়, গণতন্ত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণরা শাসন কার্যে অংশগ্রহণ করে। এইখানে জনগণরা শাসন কাজে অংশগ্রহণ করা তো দূরের কথা, তারা সরকারের বিরুদ্ধে কোনো কথাই বলতে সাহস পায় না এই শাসন ব্যবস্থায়। 5 আছে প্রচার মাধ্যমকে নিয়ন্ত্রণ। সর্বাত্মকবাদী গণমাধ্যম অর্থাৎ টিভি, ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া হয় না। সর্বাত্মক রাষ্ট্রে ক্ষমতাসীন দলের মত প্রচার করাই হলো গণমাধ্যমের প্রধান কাজ। গণমাধ্যম বা মিডিয়া এখানে পুরোপুরি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের অধীনে থেকে কাজ করে। এই যে আমরা নেট সার্চিং করি, সোশ্যাল মিডিয়ায় মেতে থাকি আমরা, এটা স্বাধীনতা কিন্তু একমাত্র গণতন্ত্রেই দেখতে পাওয়া যায়। এই সর্বাত্মকবাদে কোনোভাবেই এই ইন্টারনেট, টিভি বা সোশ্যাল মিডিয়া জনগণরা ব্যবহার করতে পারে না। আর যেটুকুই ব্যবহার করে সেটা হচ্ছে রাষ্ট্রের যে ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয় তার ইচ্ছা অনুসারে। কতটা ব্যক্তি ব্যবহার করতে পারবে তার ইচ্ছা অনুসারে জনগণ এই গণমাধ্যমকে বা প্রচার মাধ্যমকে ব্যবহার করতে পারে। অন্যদিকে এই প্রচার মাধ্যমগুলোকে, যেমন টিভি, সংবাদ মাধ্যম, এদেরকেও নিয়ন্ত্রণ করে তোমার এই সর্বাত্মকবাদী যে ব্যক্তি রয়েছেন। এই সর্বাত্মকবাদী ব্যবস্থায় এই প্রচার মাধ্যমগুলোকে ব্যবহার করা হয় শুধুমাত্র নিজেদের কর্তৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য। তার মাধ্যম হিসাবে এই প্রচার মাধ্যমগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। 6 আছে দমন পীড়ন ও অত্যাচার। সর্বাত্মকবাদ যে রাষ্ট্র ব্যবস্থা সবকিছুই পুলিশি নিয়ন্ত্রণের অধীনে আনা হয়। দেশের জনগণের উপর নজরদারি চালানোর জন্য গুপ্তচর বাহিনী গড়ে তোলা হয়। এই গুপ্তচর বাহিনীর রিপোর্টের ভিত্তিতে নির্বিচারে গ্রেপ্তারি, ধরপাকড়, নির্যাতন, দমনপীড়ন চালিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করা হয়। সর্বাত্মকবাদে বিরোধী দল যাতে বা বিরোধী মত কোনোভাবে যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তার জন্য সবসময় পুলিশি টহলদারি চলে।
জনগণের উপর কড়া নজরদারি চালানো হয় এবং জনগণ গোপনে কিছু করছে নাকি তার জন্য গুপ্তচর বাহিনী রয়েছে। এই গুপ্তচর বাহিনী যদি কোনো রিপোর্ট দেয়, সেই রিপোর্টের ভিত্তিতে জনগণকে গ্রেপ্তার করা হয়, দমন পীড়ন অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়। এভাবে তার রাষ্ট্রীয় ক্ষমতাটাকে যে কোনোভাবে টিকিয়ে রাখতে উদ্যোগী হয় এই সর্বাত্মকবাদী ব্যবস্থার যিনি নেতা আছেন। সাথে আছে নারীর স্বাধীনতা হ্রাস। সর্বাত্মক রাষ্ট্রে নারী স্বাধীনতা সংকুচিত। হিটলার মনে করেন নারীদের লক্ষ্য হওয়া উচিত কেবল জার্মান যোদ্ধাদের জন্মদান। তাই তিনি নারীদের অর্থনৈতিক কাজ থেকে বঞ্চিত করে গৃহবন্দী করে রাখার কথা বলেন। অর্থাৎ নারী স্বাধীনতায় সর্বাত্মকবাদের আস্থা ছিল না। এই সর্বাত্মকবাদে নারী স্বাধীনতা ছিল না বললেই চলে বা নেই বললেই চলে। এইখানে যে হিটলারের যে কথাটা বলেছেন, নারীর লক্ষ্য হওয়া উচিত কেবল জার্মান যোদ্ধাদের জন্মদান, মানে জার্মান যোদ্ধাদের জন্ম করাই নারীদের শুধুমাত্র কাজ হবে, এবং অন্যান্য যে কাজ অর্থনৈতিক যে স্বাধীনতা সে তো পাই না, বা অর্থনৈতিক যে কাজ চাকুরি করবে বা রোজগার করার ব্যাপারটা, এইখানে কিন্তু নারীদের সেই স্বাধীনতা ছিল না। নারীরা গৃহবন্দী দশা অবস্থায় থাকবে বলে এই সর্বাত্মকবাদে বলা হয়েছে। আটে হচ্ছে উগ্র জাতীয়তাবাদের সমর্থন। সর্বাত্মক রাষ্ট্র ব্যবস্থা তার প্রচার কার্যে উগ্র জাতীয়তাবাদকে কাজে লাগিয়ে ঘৃণা, সন্ত্রাস ও প্রতিহিংসা পরায়ণতা সৃষ্টি করে। এর মধ্য দিয়ে উদারনীতিবাদ, প্রগতিবাদ, মুক্ত অর্থনীতি প্রভৃতি বাধাপ্রাপ্ত হয়। টিটসকে রাষ্ট্রকে শক্তির প্রতীক বলেছেন। এটা টিটসকে হবে, অর্থাৎ এই মতবাদ ক্ষমতাকে পূজা করে। এই মতানুসারে ক্ষুদ্র বা ছোট রাষ্ট্র হলো পাপের প্রতীক। এটা টিটস্কের উক্তি। ক্ষুদ্র বা ছোট রাষ্ট্র হলো পাপের প্রতীক। উগ্র জাতীয়তাবাদ, তোমার জার্মানি হিটলার বা ইতালির মুসোলিনি, এরা জাত্যাভিমানকে কাজে লাগিয়ে জাতিকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করার জন্য এরা উগ্র জাতীয়তাবাদের সৃষ্টি করেছিল, যে উগ্র জাতীয়তাবাদটা আন্তর্জাতিক ক্ষেত্রে খুবই খারাপ। এই উগ্র জাতীয়তাবাদকে কাজে লাগানোর জন্য এইসব রাষ্ট্র কোনোদিন উদারনীতিবাদকে বা প্রগতিবাদকে বা মুক্তবাজার অর্থনীতিটাকে গ্রহণ করতে কোনোদিনই পারেনি। আমাদের ভারতবর্ষে যেমন তোমার নরসিংহ রাওয়ের সময় মুক্তবাজার অর্থনীতি গ্রহণ করা হয়েছিল ভারতবর্ষের ক্ষেত্রে, সেটা কিন্তু কোনোদিন এইসব সর্বাত্মকবাদী রাষ্ট্র গ্রহণ করতে পারেনি। এমনকি টিটসকে এই ক্ষুদ্র রাষ্ট্রকে তোমার পাপের প্রতীক বলেছেন। যেসব রাষ্ট্র ক্ষুদ্র তারা যে কোনো পাপ করেছে বলেই তারা ক্ষুদ্র হয়েছে বলে মনে করা হয়। যে কোনো সময় ওইসব রাষ্ট্রকে বড় রাষ্ট্র গ্রাস করে নেওয়ার একটা প্রবণতা থেকে যায়। এই জন্য এটাকে পাপের প্রতীক বলে বর্ণনা করেছেন টিটসকে। নয় আছে গণতন্ত্র নামক মুখোশ। সর্বাত্মক মতবাদ গণতন্ত্রের কথা বললেও তা ক্ষমতার প্রয়োগ ঘটিয়ে জনসাধারণের আনুগত্য প্রার্থনা করে এবং তাদের উপর বিপ্লবী পন্থায় অর্থনৈতিক সামাজিক ভিত্তি স্থাপনে বিশেষ আগ্রহী প্রকাশ করে। এই সর্বাত্মবাদী রাষ্ট্রে তোমার জনগণের স্বাধীনতা বা অধিকার আছে বলে বলা হয়। এমনকি বিপ্লবী পন্থায় কোনো একটা অর্থনৈতিক রাজনৈতিক সমস্যা সমাধান করার চেষ্টা করা হয়। এগুলো সবই কিন্তু এটা মুখোশ, গণতন্ত্র নামক একটা মুখোশ ব্যবহার করা হয়। এই মুখোশের আড়াল থেকে সর্বাত্মবাদী রাষ্ট্রের যে নেতা তিনি এই কাজগুলি করে থাকেন। এইটা গেল তোমার হচ্ছে সর্বাত্মকবাদী যে ব্যবস্থা তার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলো ঠিকমতো বুঝতে পারলে এখানে যে সর্বাত্মকবাদী ব্যবস্থার যে সুবিধা বা অসুবিধা যেগুলো আলোচনা হবে সেটা কিন্তু সহজে বুঝতে পারবে। যদি প্রয়োজন হয় বৈশিষ্ট্যগুলো আরেকবার দেখে নিতে পারো, দেখার পরে আবার সর্বাত্মকবাদী ব্যবস্থার যে সুবিধা অসুবিধাগুলো দেখবে, দেখলে বুঝতে পারবে, সহজেই বুঝতে পারবে। সর্বাত্মকবাদী ব্যবস্থার যে সুবিধা বা গুণগুলো আছে, প্রথমে যে গুণটি আছে জরুরি অবস্থার উপযোগী। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা অনেক জায়গায় তোমরা শুনেছ, পড়েছ, আলোচনা করেছ, তাহলে এটা কিন্তু একটা কমন পয়েন্ট। কি আছে দেখা যাক। সর্বাত্মকবাদী রাষ্ট্র ব্যবস্থায় যেহেতু সর্বাত্মক রাষ্ট্রনায়কের সিদ্ধান্তই চূড়ান্ত, সেহেতু প্রাকৃতিক দুর্যোগ, আভ্যন্তরীণ গোলযোগ অথবা বৈদেশিক আক্রমণ ইত্যাদি পরিস্থিতিতে রাষ্ট্রনায়ক সমস্যা সমাধানে দ্রুত কার্যকারী পদক্ষেপ নিতে পারেন। সর্বাত্মকবাদী ব্যবস্থায় সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন ব্যক্তি উপস্থিত, তিনি হচ্ছে রাষ্ট্রনায়ক, যিনি রাষ্ট্রের কোনো কোনো সময় দুর্যোগ মোকাবিলা করা বা আভ্যন্তরীণ গোলযোগ যে হয়েছে তার সমস্যার সমাধান করা, এইসব ব্যাপারে বা বৈদেশিক আক্রমণ করে ফেলেছে, এইসব ব্যাপারে কিন্তু রাষ্ট্রনায়কের সিদ্ধান্তই চূড়ান্ত বলে ঘোষণা করা হয় বা ধরা হয়।
এই পরিস্থিতিগুলোতে দ্রুত সমস্যার সমাধান করা সম্ভব হয় এই রাষ্ট্রনায়কের দ্বারা। এই জন্য এখানে পয়েন্টটা সর্বগ্রাসী যে মতবাদের সুবিধা যেটা আছে জরুরি অবস্থায় উপযোগী, এটা কিন্তু সর্বগ্রাসী মতবাদের একটা সুবিধা বা ভালো দিক। 2 আছে দ্রুত আর্থিক বিকাশ সম্ভব। সারা দেশ কেন্দ্রীয় নিয়ন্ত্রণে থাকার ফলে সর্বগ্রাসী রাষ্ট্রে শাসক এককভাবে উন্নয়নমূলক কর্মসূচি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে পারে। এক্ষেত্রে প্রযুক্তি উন্নয়ন, রাষ্ট্র নিয়ন্ত্রিত শিল্পায়ন, বলপূর্বক কৃষি সমষ্টিকরণের মাধ্যমে দ্রুত আর্থিক বিকাশের পথকে ত্বরান্বিত করে। উদাহরণ দিয়ে বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্তালিন সোভিয়েত ইউনিয়নের এমন নিয়ন্ত্রিত অর্থনীতি গড়ে তুলেছিলেন। দেশের আর্থিক উন্নয়ন প্রয়োজন, সেই কারণে রাষ্ট্র যে নেতা, সর্বাত্মকবাদী যে রাষ্ট্রনেতা আছে, তিনি প্রযুক্তিগত দিক থেকে বা শিল্পগত দিক থেকে বা জোর করে তোমার হচ্ছে কৃষিকাজে ব্যক্তিকে লাগিয়ে, মানুষজনকে লাগিয়ে দেশের আর্থিক বিকাশ ঘটাতে পারেন। এই উদাহরণ হিসাবে বলা আছে তোমার হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্টালিন সোভিয়েত ইউনিয়নে যেটা করেছিলেন। এইগুলোর মাধ্যমে একটা রাষ্ট্র কিন্তু দ্রুত উন্নয়ন করতে পারে। এটা কিন্তু একটা সর্বগ্রাসী মতবাদের ভালো দিক। 3 আছে সর্বত্র কেন্দ্রীয় নিয়ন্ত্রণ। সর্বগ্রাসী রাষ্ট্রের প্রশাসনে সমগ্র দেশে একক কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ায় অন্য কোনো প্রতিষ্ঠান বা সংস্থা ক্ষীণ উপস্থিতি পরিলক্ষিত হয়। এমত অবস্থায় প্রশাসনিক কর্মকাণ্ড রূপায়ণের পথ মসৃণ হয় ও সুষ্ঠু কার্য সম্পাদন সম্ভব হয়। এই ধরনের শাসন ব্যবস্থায় তোমার সমগ্র দেশটার উপরে তোমার কেন্দ্রীয় নিয়ন্ত্রণটা বজায় থাকে। এখানে অন্যান্য প্রতিষ্ঠান আছে বা সংস্থা আছে, তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়, তবে এতটাও গুরুত্বপূর্ণ নয়। সেই কারণে এইসব রাষ্ট্রের প্রশাসনিক যে কাজকর্ম সেগুলো কিন্তু সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব। এটা একটা ভালো দিক এই শাসন ব্যবস্থার। 4 আছে কঠোর সামাজিক শৃঙ্খলা। সর্বাত্মকবাদী রাষ্ট্রে শৃঙ্খলা এবং আইন কঠোরভাবে প্রয়োগ করা হয় বলে এরূপ সামাজিক বিশৃঙ্খলা দেখা যায় না। এই জন্যই সর্বগ্রাসী শাসন ব্যবস্থায় একটি স্থিতিশীল এবং অনুমানযোগ্য সমাজ গড়ে তোলা যায়। এই সর্বাত্মকবাদী শাসন ব্যবস্থাটায় কঠোর এবং হচ্ছে শৃঙ্খলাবদ্ধ। এইসব একটা সহজ একটা উদাহরণ দিই, আমাদের ভারতবর্ষে কেমন রাস্তাঘাটে যেখানে সেখানে ময়লা আবর্জনা স্তূপ লক্ষ্য করা যায়, এটা খারাপ জিনিস। কিন্তু এই সর্বাত্মকবাদী রাষ্ট্রে মানুষরা এমনভাবে শৃঙ্খলাবদ্ধ হয় যে তারা মুখে থুতুটুকু রাস্তায় ফেলাতে ভয় করে। এখানে রাষ্ট্রনায়ক যিনি থাকেন, তিনি যেমনভাবে চাইবেন সেমনভাবেই তিনি সমাজটাকে গড়ে তুলতে পারেন। এই ধরনের শাসন ব্যবস্থায় কোনো রাষ্ট্রনেতা যদি ভালো কাজ করতে চান তাহলে রাষ্ট্রটা আরো উন্নতির শিখরে পৌঁছাবে। কিন্তু যদি রাষ্ট্রনায়ক যদি না রাষ্ট্রের উন্নতি চান তাহলে কিন্তু তার অবনতি অবধারিত। এটা একটা ভালো দিক, কঠোর সামাজিক শৃঙ্খলা, এই যে পয়েন্টটা। তারপর হচ্ছে 3 জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। সর্বগ্রাসী রাষ্ট্রে রাষ্ট্রকে শ্রেষ্ঠ ও সর্বাত্মক প্রতিষ্ঠান হিসাবে তুলে ধরা হয়। সর্বাত্মকবাদী রাষ্ট্র ও রাষ্ট্রনেতাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী মতাদর্শ গড়ে তোলা হয়, যার মাধ্যমে রাজনৈতিক অচলাবস্থা, দলাদলি এবং বিরোধ বিতর্কের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য স্থাপনের পথকে সুগম করে। যেহেতু এই ধরনের শাসন ব্যবস্থায় রাষ্ট্রনায়কই যাই বলবে তাই শেষ কথা, সেখানে মানুষ রাষ্ট্রনায়ককেই ফলো করবে। এর ফলে কি হবে? এর ফলে তোমার হচ্ছে পুরো দেশটা একটা ঐক্যবদ্ধ জাতি হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে চাইবে। এর একটা ভালো দিক। 6 আছে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা। জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সর্বাত্মকবাদী শাসন ব্যবস্থা খুবই উপযুক্ত, কারণ শাসক সহজেই জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তার স্বার্থে তথ্য ও যোগাযোগ ব্যবস্থার উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন এবং বিদ্রোহ ও গুপ্তচর বৃত্তিকে প্রতিরোধ করতে পারেন। যদি জনগণের মধ্যে বিক্ষোভ সৃষ্টি হয়, জনগণের মধ্যে বিদ্রোহ সৃষ্টি হয়, তাহলে যে কোনো সময় এই ধরনের শাসন ব্যবস্থায় রাষ্ট্রনেতা দমন করতে পারেন। এইভাবে তিনি সহজেই জাতীয় নিরাপত্তাকে সুনিশ্চিত করতে পারেন। সাথে আছে সামাজিক কল্যাণ সাধন। সর্বনিয়ন্ত্রণবাদে রাষ্ট্র শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জনকল্যাণের লক্ষ্যে ব্যাপক সামাজিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে পারে এবং সম্পদ বন্টনকে সুনিশ্চিত করতে পারে। এই ধরনের শাসন ব্যবস্থা রাষ্ট্রনেতা যদি চান তাহলে শিক্ষা ব্যবস্থা বা জনস্বাস্থ্য দিকটা বা জনকল্যাণের দিকটা বা কোনো সম্পদের জনগণের মধ্যে বন্টন হবে, এই সব ব্যাপারগুলো যদি তিনি চান সুষ্ঠুভাবে সম্পাদন করতে তাহলে কিন্তু দ্রুত করা যাবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে। এই রাষ্ট্রনেতার মানসিকতার উপর সেটা নির্ভর করে। 8 আছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম। সর্বগ্রাসী বাদী রাষ্ট্রে ক্ষমতা কেন্দ্রীভূত থাকার ফলে সরকারি নীতি প্রণয়ন, কর্মসূচি রূপায়ণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দ্রুত হয়।
ফলে দ্রুত প্রশাসনিক সমস্যার নিষ্পত্তি, সংকট বা যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলা করার জন্য কোনরূপ সমঝোতা ছাড়াই ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। আমরা যে এই সর্বগ্রাসী মতবাদের সুবিধার যে প্রথম পয়েন্টটা পড়ছিলাম, জরুরি অবস্থায় উপযোগী, একই রকম ভাবে এই পয়েন্টটাও বলা আছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম। তো কোনো সংকটকালীন পরিস্থিতিতে যদি প্রশাসনিক সমস্যা নিষ্পত্তি করতে হয়, যুদ্ধকালীন পরিস্থিতিতে, এই যে পরিস্থিতিগুলো, এই পরিস্থিতিগুলো কিন্তু জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাহলে একমাত্র এই শাসন ব্যবস্থাতেই সেটা সম্ভবপর হয়ে থাকে। ঠিক আছে, এইগুলা তোমার গেল সর্বগ্রাসী মতবাদের যে সুবিধা, সেই সুবিধাগুলো আলোচনা করলাম আটটা। যদি পরীক্ষায় সুবিধা অসুবিধা পড়ে তাহলে এখানে সুবিধা 3টা পয়েন্ট আর অসুবিধা 3টা পয়েন্ট দিলেই হবে। তবে যদি 6 নম্বরের জন্য সুবিধা পড়ে তাহলে আপাতত 6টা পয়েন্ট দেবে, তার সঙ্গে ভূমিকা একটু, উপসংহার একটু দিয়ে দেবে। উক্ত গুণাগুণগুলি আলোচনা সত্ত্বেও বলা যায় এরূপ শাসন ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতা বিরোধী, তাই বিবিধ গুণ থাকলেও এই ব্যবস্থা কাম্য নয়। এটা গেল তোমার হচ্ছে সর্বাত্মকবাদী ব্যবস্থার সুবিধা 8টির আলোচনা। এরপরে আছে সর্বগ্রাসীবাদের অসুবিধা বা ত্রুটি। একের থেকে আছে ব্যক্তি স্বাধীনতার নিয়ন্ত্রণ। সর্বগ্রাসী রাষ্ট্রে ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতা নেই বললেই চলে। রাষ্ট্রনেতা ব্যক্তিদের সমস্ত পৌর, সামাজিক ও রাজনৈতিক অধিকার ও স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে, যেমন ব্যক্তির বাক ও মতামত প্রকাশ, সমাবেশ, ধর্মাচরণ, রাজনৈতিক ক্রিয়াকলাপ প্রভৃতি দিক। তাহলে গণতান্ত্রিক যেসব রাষ্ট্র, উদারনৈতিক যেসব রাষ্ট্র, সেসব রাষ্ট্রে ব্যক্তি কি করে, ব্যক্তির যে পৌর, সামাজিক, রাজনৈতিক যে অধিকারগুলো আছে, আমাদের ভারতের সংবিধানে যে ব্যক্তিকে বাক ও মতামত প্রকাশ স্বাধীনতা দিয়েছে, সমাবেশ করার অধিকার দিয়েছে, চলাচল করার অধিকার দিয়েছে, নিজ নিজ ধর্ম পালনের অধিকার দিয়েছে, এইসব বিষয়গুলো কিন্তু এই সর্বগ্রাসী মতবাদে দেখতে পাওয়া যায় না। এই জন্য এখানে বলা হয়েছে ব্যক্তি স্বাধীনতার নিয়ন্ত্রণ। রাষ্ট্রনেতা মনে যদি করে যে ব্যক্তিকে স্বাধীনতা দেওয়া দরকার, সে দিতে পারে। আবার যদি মনে করে যে ব্যক্তি স্বাধীনতা দেওয়া দরকার নেই, নাও দিতে পারে। এটা রাষ্ট্রনেতার মর্জির উপর নির্ভর করে। গণতন্ত্র বিরোধী। গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত একটি মতাদর্শ হল সর্বনিয়ন্ত্রণবাদ। গণতন্ত্র জনগণের শাসনের উপর গুরুত্ব দেয়, কিন্তু সর্বনিয়ন্ত্রণবাদ ব্যক্তিকেন্দ্রিক শাসনের উপর গুরুত্ব আরোপ করে। এখানে জনগণের মতামতের কোনো গুরুত্ব নেই। সর্বগ্রাসী শাসন ব্যবস্থায় কেবলমাত্র শাসক স্বাধীনতা এবং দেশের নাগরিকরা শাসকের নিয়ন্ত্রণাধীনে। তাহলে গণতন্ত্রের সঙ্গে এখানে সর্বাত্মকবাদের একটা পার্থক্য করে পয়েন্টটা তৈরি করে দেওয়া আছে। গণতন্ত্রে জনগণ সকল রকম হচ্ছে তোমার সুযোগ সুবিধা ভোগ করে। গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন, যেখানে জনগণরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করে। কিন্তু নিয়ন্ত্রণবাদে জনগণরা কোনোভাবেই সরকারি কাজে অংশগ্রহণ করতে পারে না। এখানে জনগণের মতামত প্রকাশের কোনো অধিকারই নেই এই শাসন ব্যবস্থায়। এই শাসন ব্যবস্থায়, এই সর্বগ্রাসী শাসন ব্যবস্থায় একমাত্র স্বাধীন হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্রে যিনি নেতা আছেন, এবং তার নিয়ন্ত্রণাধীনে থাকে হচ্ছে জনগণ। তিনি আছে একটি প্রধান দল। সর্বাত্মকবাদী রাষ্ট্রে একদলীয় ব্যবস্থা রয়েছে। একটি রাজনৈতিক দলই সার্বিকভাবে যাবতীয় রাজনৈতিক আধিপত্য বিস্তার করে। এর ফলে জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা ও শিক্ষার বিস্তার ঘটে না। একক দলের যাবতীয় সিদ্ধান্ত জনগণকে বিনা বাধায় মেনে নিতে হয়। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে আমরা সর্বাত্মকবাদী ব্যবস্থার যে বৈশিষ্ট্য, সেইখানে পয়েন্টটা আলোচনা করেছিলাম। তাহলে এই সর্বাত্মকবাদী ব্যবস্থায় একটি মাত্র রাজনৈতিক দল থাকে। এই একটি মাত্র রাজনৈতিক দল থাকার জন্য জনগণের মধ্যে রাজনৈতিক শিক্ষা বা চেতনার বিকাশ ঘটে না। এইখানে ওই দল জনগণের জন্য যা সিদ্ধান্ত নেবে সেটাই জনগণকে মেনে নিতে হবে। এই হচ্ছে সর্বাত্মকবাদী ব্যবস্থার একটা নিয়ম। 4 আছে ব্যক্তিগত ক্ষেত্রে রাষ্ট্রের হস্তক্ষেপ। সর্বগ্রাসী রাষ্ট্রে সবথেকে বড় ত্রুটি হলো ব্যক্তির ব্যক্তিগত পরিসরে রাষ্ট্রের হস্তক্ষেপ। সর্বগ্রাসী রাষ্ট্র ব্যক্তির আভ্যন্তরীণ চিন্তা, উদ্যোগ, বিশ্বাস, মতামত, জীবনধারা সবকিছুকেই রাষ্ট্র গ্রাস করে, যা ব্যক্তির জন্য এক দম বন্ধ করা পরিবেশ গড়ে তোলে। এই যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থায় রাষ্ট্রনায়কই শেষ কথা। তাই তিনি জনগণের উপরে তার চিন্তাধারাটাকে চাপিয়ে দেন। জনগণের যে একটা উদ্যোগ, তার যে একটা জীবনশৈলী, তার যে সৃজনশীলতা, এখানে কোনোভাবেই ব্যক্তি বিকশিত করতে পারে না। এটা একটা যেন একটা দম বন্ধ করা একটা পরিবেশ, একটা অন্ধ কারাগার, একটা অন্ধকূপ, তার মধ্যেই ব্যক্তি বা জনগণরা বাস করে। যেমন তোমরা ধরো উত্তর কোরিয়ার যে জং-উনের শাসন ব্যবস্থার কথা বলা যেতে পারে। 5 দাগে সৃজনশীলতা বিরোধী। সর্বগ্রাসী রাষ্ট্রে শিল্পকলা, সাহিত্য, সংস্কৃতি সবকিছুকেই যেহেতু রাষ্ট্রনায়কের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই শিল্প সাহিত্যকেও রাষ্ট্র নিজের মতো করে গড়ে তোলে। ফলে এই
শাসন ব্যবস্থায় ব্যক্তির মধ্যে উদ্ভাবনী ও সৃজনশীলতার অভাব দেখা দেয়। তাহলে একটা রাষ্ট্রনেতা যেরকম চাইবে সেরকম যদি জনগণ করে, তার জনগণের মধ্যে যে একটা উদ্ভাবনী শক্তি, একটা সৃজনশীলতা, নিজে কিছু করার একটা যে প্রবণতা, সেটা কিন্তু লোপ পেয়ে যাবে ব্যক্তির। তার ফলে কি হবে? তার ফলে হচ্ছে ওই জনসমাজটা, ওই রাষ্ট্রের জনগণ তারা অন্যান্য রাষ্ট্রের থেকে অনেকটা পিছিয়ে যাবে। এইটা একটা খারাপ দিক সর্বাত্মকবাদী ব্যবস্থার। 6 আছে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ। এটাও তোমার হচ্ছে সর্বাত্মকবাদী ব্যবস্থার যে বৈশিষ্ট্য আলোচনা করছিলাম, সেখানে তোমার আছে। মূল কথা হচ্ছে সর্বাত্মকবাদী ব্যবস্থার যে বৈশিষ্ট্য, সেটা যদি ঠিক মতো আয়ত্ত করতে পারো, তাহলে এর সুবিধা অসুবিধাগুলো সহজেই বুঝতে পারবে। একই রকম ভাবে যে কর্তৃত্ববাদী ব্যবস্থার যে বৈশিষ্ট্য আছে, সেটা যদি ঠিক করে আয়ত্ত করতে পারো, তার কর্তৃত্ববাদের সুবিধা অসুবিধাগুলো সহজে বুঝতে পারবে। জটিল কিছু না। সর্বাত্মকবাদী ব্যবস্থা, কর্তৃত্ববাদী ব্যবস্থা একই রকম জিনিস। তাহলে 6 আছে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ। গণমাধ্যমের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করে রাখা হয় এই শাসন ব্যবস্থায়, এবং তথ্য প্রচারের উপর ক্রমাগত নজরদারি চালানো হয়। শুধু তাই নয়, শাসক গণমাধ্যমকে ব্যবহার করে বিরোধী এবং ভিন্ন মতের কণ্ঠরোধ করে এবং আত্মগৌরব প্রচার করে। এই সর্বাত্মবাদী ব্যবস্থায় যে প্রচার মাধ্যম আছে, সেই প্রচার মাধ্যমটাকে নিজের করে ব্যবহার করা হয়। তার নিজের আত্মগৌরব, নিজের অহংকার যেগুলো আছে, সেগুলোকে প্রচার করার জন্যই প্রচার মাধ্যমকে ব্যবহার করা হয়। এখানে বিরোধী মতকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হয় না। মোট কথা হচ্ছে, গণমাধ্যম সরকারের বা এই শাসন ব্যবস্থার নিয়ন্ত্রণাধীনে থাকে। সাথে আছে মানবাধিকার লঙ্ঘন। সর্বগ্রাসী শাসন ব্যবস্থা ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য পরিচিত। কারণ এই শাসন ব্যবস্থায় অত্যাচার, দমন-পীড়ন, বিনা বিচারে কারাদণ্ডের পাশাপাশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়। বিশেষ করে ভিন্ন মতাবলম্বী, সংখ্যালঘু এবং রাজনৈতিক প্রতিপক্ষরা এগুলির সম্মুখীন হয়। এই শাসন ব্যবস্থায় বিরোধী মত যেগুলো আছে, বিরোধী দল যেগুলো আছে, বা ওই ব্যক্তির বিরোধী যে রাজনৈতিক দল আছে, তাদের দোষগুণ বিচার না করে অনির্দিষ্টকালের জন্য কারাগারে বন্দী করে দেওয়া হয়, অত্যাচার চালানো হয়, দমন পীড়ন করা হয়। সেখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয় যেখানে জনগণরা একটা অতিষ্ঠ হয়ে ওঠে। এটা একটা সর্বগ্রাসী মতবাদের খারাপ দিক। 8 আছে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ও বিরোধ। রাষ্ট্রশাসকের স্বৈরী ও আগ্রাসী মনোভাবের কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বগ্রাসী রাষ্ট্রগুলিকে অধিকাংশ সময়ে বিচ্ছিন্ন করে রাখা হয়। অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং আন্তর্জাতিক বাণিজ্য ও সহযোগিতা হ্রাস করা হয়। তার এরকম যদি রাষ্ট্র হয় যে নিজেরটা ভালো করে বোঝে, অপরের কি হলো না হলো সেটা বুঝতেই চায় না, এরকম রাষ্ট্রকে আন্তর্জাতিক ক্ষেত্রে কে প্রশ্রয় দেবে? সেই জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে এইসব রাষ্ট্রগুলোর উপর কি করা হয়? অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হয়, আন্তর্জাতিক বাণিজ্য তার সঙ্গে করা হয় না বা সহযোগিতা করা হয় না। এইভাবে সেই রাষ্ট্রটাকে, ওই সর্বগ্রাসী রাষ্ট্রটাকে একঘরে করে রাখার মতো একটা ব্যবস্থায় রাখা হয়। এইগুলো তোমার গেল সর্বগ্রাসী মতবাদের যে বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা। এখানে তোমার অসুবিধা 8টা পয়েন্ট আছে। এভাবে প্রত্যেকটা বৈশিষ্ট্য, অসুবিধা, সুবিধাতে 8টা করে পয়েন্ট আছে। দেখবে কোশ্চেনটা কেমন পড়ছে, কোশ্চেনের উপরে ভালো করে মনোযোগ দিয়ে অ্যান্সারটা লেখার চেষ্টা করবে। তো আবারও বলছি, কর্তৃত্ববাদ, সর্বগ্রাসী মতবাদ এর বৈশিষ্ট্যগুলো বা মূল বিষয়টা বুঝতে পারলে এখান থেকে যেই কোশ্চেন পড়ুক না কেন সহজেই লিখতে পারবে। ঠিক আছে? তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।